আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে এবং ইলাস্ট্রেটরের কিছু বেসিক টুল সম্পর্কে। তো অ্যাডোবি ফটোশপ দিয়ে আমরা ছবি এডিট করতে পারি, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ছবি আঁকা যায়, নকশা বানানো যায়, লোগো তৈরি করা যায় এবং অন্যান্য ডিজাইনের কাজ করা যায়। তো অ্যাডোবি ফটোশপ দিয়ে ছবি এডিট করা যায়, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিন্তু ছবি এডিট করা যায় না। ইলাস্ট্রেটরের মেইন কাজ হচ্ছে গিয়ে আমাদের ছবি আঁকা অথবা ভেক্টর পোর্ট্রেট করা বা গ্রাফিক ডিজাইনের কাজ করা। সো আমরা দেরি না করে আমাদের ইলাস্ট্রেটর ফাইল ওপেন করে ফেলি। ইলাস্ট্রেটর ফাইল ওপেন করার জন্য আমরা আগের মতো স্টার্ট বাটন ক্লিক করার পরে ইলাস্ট্রেটর লিখবো, তারপরে ক্লিক করলে আমাদের ইলাস্ট্রেটর ফাইল ওপেন হয়ে যাবে। তো আমাদের ইলাস্ট্রেটর ওপেন হয়ে গেল। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে একটা নতুন ফাইল ক্রিয়েট করা, যেটাতে আমরা কাজ করব। তো এটার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস এন বাটন চাপ দিব, অথবা আমরা যদি ম্যানুয়ালি করতে চাই ফাইলে গিয়ে নিউ নিউ বাটনে ক্লিক করলে আমরা আমাদের ফাইলের নাম বা অন্য ডিটেলস ক্রিয়েট করার জন্য একটা বক্স চলে আসবে। তো এখানে আমরা ফাইলে একটা নাম দিব। নাম দিলাম ধরো বন্দি পাঠশালা। তো এর নিচে আমরা দেখব যে আমরা যে আর্ট বোর্ডের উপরে কাজ করব। আর্ট বোর্ড মানে হচ্ছে কি আমাদের যেখানে আমরা আমাদের পুরো কাজটা করব, এটাকে বলে আর্ট বোর্ড। সো আর্ট বোর্ড যে সাইজটা আমরা সিলেক্ট করব, তো সাইজ ধরো যে 8 ইঞ্চি বাই 11 ইঞ্চি দিলাম। তো এখানে বিভিন্ন ইউনিট আছে, পিক্সেলে আমরা সেভ করতে পারি পয়েন্ট, পিকাস, ফিট, ইঞ্চি, ইয়ার্স, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার। সো আমরা এখান থেকে ইঞ্চি সিলেক্ট করলাম। এর নিচে আমরা দেখবো ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনে এটা হচ্ছে কি ভার্টিক্যাল এবং এটা হচ্ছে কি হরিজন্টাল। রাইট, এখন ভার্টিক্যাল সিলেক্ট করা আছে। আমরা যদি হরিজন্টাল সিলেক্ট করি তাহলে সাইজটা চেঞ্জ হয়ে যাবে। সো আমরা ভার্টিক্যাল সিলেক্ট করলাম। ভার্টিক্যাল মানে হচ্ছে গিয়ে খাড়াখাড়ি এবং হরিজন্টাল হচ্ছে গিয়ে তো পাশাপাশি বড় থাকবে। সো আমরা এখানে একটাই আর্টবোর্ড নিলাম। আমরা দুইটা আর্টবোর্ড নিতে চাই তাহলে দুইটা আর্টবোর্ড ডিফারেন্ট কাজ করে আমরা ওইভাবে সেট করতে পারবো। তারপরে আমাদের এখানে কালার মোডে যাব সিএমওয়াই কে এবং আরজিবি কালার। সিএমওয়াই কে কালার মোডটা মেইনলি প্রিন্টের জন্য ইউজ করা হয়। আর আরজিবি কালারটা আমরা যদি এমনটা ডিজাইন করি যেটা আমরা ডিজিটালি দেখাবো, ওয়েবসাইটে দেখাবো অথবা প্রেজেন্টেশনে দেখাবো, সেটার জন্য আমরা আরজিবি কালার সিলেক্ট করব। সো আমরা যেহেতু প্রিন্টের কাজ করছি না, সো আমরা আরজিবি কালারটা সিলেক্ট করব। এবং রেস্টার ইফেক্ট হচ্ছে গিয়ে হাই 300 পিপিআই। আমরা এখান থেকে স্ক্রিন নর্মালি স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে 72 পিপিআই। সো এটা সিলেক্ট করে আমরা আমাদের ফাইল ক্রিয়েট করে ফেলবো। আচ্ছা, তো আমাদের ফাইল ক্রিয়েট করা হয়ে গেল। আচ্ছা, তো ফাইল ক্রিয়েট করার পরে আমাদের স্ক্রিনে এরকম একটা স্ক্রিন আসবে। তো আমরা প্রথমে আমাদের টাইটেল বার থেকে শুরু করি। টাইটেল বারে দেখবো আমরা যে নামে ফাইলটা ক্রিয়েট করেছিলাম বন্দি পাঠশালা, তার পাশে কিছু লেখা আছে, যেরকম 66.67%। এইটার মানে হচ্ছে কি আমাদের আমাদের যে স্ক্রিনটা বা আমরা যে আর্টবোর্ডটা নিয়েছি এটা আমাদের স্ক্রিনে কতটুকু জায়গা জুড়ে আছে। তো আমরা যদি এটা জুম আউট করি, জুম আউট করার জন্য কিবোর্ডের আল্ট বাটন এবং মাউসের যে মাঝখানে যে কার্সরটা আছে এটা যদি আমরা কার্সর পিছনের দিকে নিই তাহলে জুম আউট হবে, এবং সামনের দিকে নিলে আমাদের জুম ইন হবে। So আমরা যখন জুম ইন করবো তখন এখানে কিন্তু 100%, মানে এটা ফুল স্ক্রিন জুড়ে আছে। আবার যদি একটু ছোট করি তাহলে কিন্তু 33.33% জুড়ে আছে। So আমাদের কাজের সুবিধার জন্য আমরা 66.67%ই রাখবো। এর পাশে দেখবো যে আরজিবি। আরজিবি মানে আমরা যে কালার মোডটা সিলেক্ট করছি এটা দিয়ে হচ্ছে গিয়ে আমাদের আরজিবি বোঝাচ্ছে। সো এখন আমরা প্রথমে পরিচিত হব আমাদের টুল বক্সের সাথে। টুল বক্স মানে হচ্ছে গিয়ে এই যে এই পুরো জায়গাটা দেখছো বা এই যে ট্যাবটার মতো দেখছো এটাকে টুল বক্স বলে। সো এখানে আমাদের অনেকগুলো টুল আছে, আমরা আস্তে আস্তে দেখবো যে কোন টুলের কি কাজ। সো এই টুল বক্স সম্পর্কে আমরা যদি এখন হালকা করে জেনে নিই, এখানে আমরা দেখবো অনেকগুলো টুল আছে এবং কোনো কোনো টুলের নিচের দিকে দেখবো ত্রিভুজের মতো করে একটা আইকন দেখা যাচ্ছে। এই আইকনের মানে হচ্ছে গিয়ে এই টুলের সাথে রিলেভেন্ট আরো কিছু টুল আছে, মানে এই টুলের মতো বাট একটু ডিফারেন্ট এরকম টুল আছে। লাইক আমরা যদি এইটাতে দেখি, আমরা কিন্তু প্রত্যেকটা টুলের উপরে আমাদের কার্সরটা নিয়ে গেলে দেখতে পাবো কোন টুলের কি কাজ। তো এই টুলের সাথে রিলেভেন্ট আর কি কি টুল আছে দেখার জন্য এই আইকনের উপরে আমাদের কার্সর নিয়ে যাব এবং মাউসের রাইট বাটন ক্লিক করব। তো এখানে আমরা দেখবো যে রেক্টেঙ্গেল টুল আছে, এলিপস টুল আছে, পলিগন টুল আছে, স্টার টুল আছে। তো এগুলো কিন্তু একই টাইপের, যে বিভিন্ন শেপ আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। তো এরকম আমরা
যে রেক্টেঙ্গেল টুলটা নিলাম, টুল নেওয়ার পরে আমরা আমাদের মাউস দিয়ে একটা টুল আমরা সিলেক্ট করলাম, একটা রেক্টেঙ্গেল আমরা বানালাম। তো এখন আমরা কি করব, এখন আমরা এই যে আমাদের যে অবজেক্টটা ক্রিয়েট করলাম এখানে আমরা কালার অ্যাড করব। এখানে কিন্তু অলরেডি কালার অ্যাড করা আছে। যেমন আমরা এই যে কালার অ্যাড করা আছে এটা কোত্থেকে দেখবো, এই যে এইখানে যে দুইটা বক্স আছে এই বক্সে আমরা দেখব যে দুইটা বক্স আছে, উপরের বক্সটাকে বলে ফিল এবং নিচেরটাকে বলে স্ট্রোক। ফিল মানে হচ্ছে গিয়ে এখানে আমি যদি একটু কালার দিয়ে দেখাই, কালার কিভাবে অ্যাড করব, আমরা ডান পাশে দেখবো সোয়াচেস নামে একটা ট্যাব আছে। তো এইটা আমরা কিভাবে আনবো, এটা যদি না থাকে তাহলে হয় আমরা এই কালারে এখানে ক্লিক করলে এখান থেকে আমরা যে কোনো কালার আমরা অ্যাড করতে পারবো। তাই এখান থেকে যখন লাল সিলেক্ট করলাম, তো এইটা হচ্ছে গিয়ে ফিল কালার লাল। এন্ড স্ট্রোকটা হচ্ছে গিয়ে আমরা যে রেক্টাঙ্গেলটা যে সিলেক্ট করেছি এটার সাইডে বর্ডারের যে কালারটা থাকে, লাইক এটার বর্ডারে কিন্তু কালো কালার আছে। তো আমরা যদি আরেকটু ভালো করে দেখি তাহলে আমরা এই বর্ডারের ওয়েটটা একটু বাড়িয়ে দিব, লাইক আমরা 10 দিলাম। তো আমরা কিন্তু এখন বুঝতে পারছি যে এখানে কোনটা বর্ডার। তো এখানে আমরা যদি অন্য কোনো কালার দিই, লাইক সবুজ অথবা কালো অথবা হলুদ, আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারি। তো এইভাবে আমরা ফিল এবং স্ট্রোক কালার অ্যাড করব। এখন আমরা দেখব আমাদের গ্রেডিয়েন্ট টুলের কি কাজ। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে গিয়ে আমরা দুই তিনটা কালার একসাথে যোগ করব। আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি, এখানে গ্রেডিয়েন্ট টুল হচ্ছে কি এইটা, এটাতে আমরা ক্লিক করলে আমাদের এখানে অলরেডি ব্ল্যাক এন্ড হোয়াইট একটা গ্রেডিয়েন্ট আছে। সো এটা ক্লিক করলে আমরা দেখবো যে ব্ল্যাক এবং হোয়াইট মানে আমাদের যে গ্রেডিয়েন্টটা এটা বাম থেকে আস্তে আস্তে ডান দিকে কালো হয়ে গিয়েছে। তো এখানে আমরা যদি কালারটা চেঞ্জ করতে চাই আমরা এখানে ক্লিক করব, তারপর এখানে ডাবল ক্লিক করলে আমাদের এখানে কালারের সোয়াচ বক্সটা চলে আসবে। সো আমরা এখানে লাল এবং ডান পাশের কালারটা সবুজ সিলেক্ট করলাম। সো আমরা কিন্তু দেখতে পেলাম যে গ্রেডিয়েন্টের কালার কিভাবে অ্যাড করে, অথবা বিভিন্ন টাইপের গ্রেডিয়েন্ট দেওয়া যায়। যেমন এটা হচ্ছে গিয়ে রেডিয়াল গ্রেডিয়েন্ট, আবার এটা হচ্ছে গিয়ে তোমার লিনিয়ার গ্রেডিয়েন্ট। সো এইভাবে আমরা গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারি। এখন আমরা দেখব অবজেক্টকে ছোট অথবা বড় করে দেখা। আমরা কিন্তু প্রথমেই অলরেডি দেখে আসছি, বাট আমরা এখানে আরেকটা টুল সম্পর্কে জানবো। তো এই যে আমরা এখানে হাতের মতো যে আইকনটা দেখতে পাচ্ছি, তো এই আইকনটা এই আইকনটাতে ক্লিক করলে আমাদের যদি মাল্টিপল আর্টবোর্ড থাকে অথবা আমরা যদি বেশি জুম করে ফেলি তাহলে আমাদের আর্টবোর্ডটা সরানো লাগতে পারে। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, আমরা এই টুলটা সিলেক্ট করলাম, তারপরে এই টুলটা সিলেক্ট করে আমরা হাতের মতো করে আমাদের সামনে যদি একটা স্কেচ বোর্ড থাকে ওইটা আমরা যেভাবে হাত দিয়ে সরাতে পারতাম এটা আমরা সেভাবে সরাতে পারবো। আবার আমরা যদি জুম ইন বা জুম আউট করতে চাই বা একটা অবজেক্টকে বড় করে দেখতে চাই অথবা ছোট করে দেখতে চাই তাহলে কিবোর্ডের অল্টারনেট বাটন প্রেস করে আমরা কার্সর সামনে নিলে অথবা পিছনে নিলে এভাবে আমরা জুম ইন বা জুম আউট করতে পারবো। ধরো যে আমরা খুব বেশি জুম ইন করে ফেললাম তখন আমরা এইভাবে এই টুলটা দিয়ে আমরা ডানে বামে যেতে পারবো। আবার জুম আউট করলে আবার জুম আউট করার জন্য অল্টারনেট এবং মাউসের কার্সরটা পিছনের দিকে নিলে আমরা জুম আউট করতে পারবো। এখন আমরা দেখব অবজেক্ট অবলোকনের পরিবেশ, অর্থাৎ একটা অবজেক্ট কিভাবে কিভাবে দেখা যায় সেই জিনিসগুলো আমরা দেখব। তো প্রথমেই আমাদের এখানে একটা অবজেক্ট আছে, তো এটার সাথে আমরা আরো একটা অবজেক্ট অ্যাড করে নিই। তো আমরা এখানে একটা বৃত্তাকার একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। আচ্ছা, তো অবজেক্ট কিভাবে দেখা যায় বা কয়ভাবে দেখা যায় এইটা দেখার জন্য আমরা ভিউ ভিউ ট্যাবে যাব। তো ভিউতে ক্লিক করলে আমরা এখানে দেখবো আউটলাইন আছে, ওভারপ্রিন্ট প্রিভিউ আছে, পিক্সেল প্রিভিউ আছে। তো আমরা যদি আউটলাইন ক্রিয়েট করি তাহলে আমাদের পুরো আর্টবোর্ড জুড়ে যে কটা অবজেক্ট থাকবে এবং ওই অবজেক্টের যেগুলো আউটলাইন থাকবে, আউটলাইন বলতে আমরা যে এই যে এখান থেকে আমরা একটা অবজেক্টে যখন স্ট্রোক যখন সিলেক্ট করেছি, স্ট্রোক কালার যেটা দিয়েছি অথবা স্ট্রোক কালার না দিলেও একটা অবজেক্টের যে বর্ডার থাকে শুধু বর্ডার গুলো আমরা দেখতে পাবো, ভিতরে কি আছে না আছে সেগুলো আমরা দেখতে পাবো না। আমরা যদি এখানে আরেকটা সার্কেল যদি অ্যাড করি তাহলে এই সার্কেলের শুধু আমরা বর্ডারটা দেখতে পাবো। আচ্ছা, তো এরপরে আমরা যাব পিক্সেল প্রিভিউ। পিক্সেল প্রিভিউ মানে হচ্ছে কি একটা অবজেক্ট যখন থাকে তখন আমরা এটাকে জুম করলে এটার আমরা পিক্সেল আকারে দেখতে পাবো, একদম জুম করলে একদম ছোট ছোট পিক্সেল আকারে যখন থাকে আমরা সেভাবে দেখতে পাবো। তো এরপরে আমরা যাব, এরপরে আমরা দেখব ওভারভিউ ওভারপ্রিন্ট প্রিভিউ। তো এইখানে একটা অবজেক্ট বা আমরা যে অবজেক্টগুলো অ্যাড করেছি এগুলোকে যদি আমরা প্রিন্ট করি তাহলে কোন অবস্থা দেখতে পাবো, এটাকে বলে ওভারপ্রিন্ট প্রিভিউ।
এখন আমরা দেখব অবজেক্ট তৈরি করা। একটা অবজেক্ট কিভাবে তৈরি করতে হয় সেটা যদি আমরা দেখি, আমাদের এখানে যে অবজেক্ট গুলো আছে ওগুলো আমরা ডিলিট করে দিলাম। তো আমরা চিন্তা করলাম যে একটা রেক্টেঙ্গেল আমরা অবজেক্ট ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য আমরা রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করবো, এন্ড এখান থেকে ধরো রেক্টেঙ্গেল আমরা এলিপস বা একটা বৃত্ত আমরা আঁকবো। তো আমরা বৃত্তের উপরে ক্লিক করব। এরপরে আমরা আমাদের মাউস পয়েন্টার দিয়ে যখন এইভাবে আমরা আহ এইভাবে আমরা একটা বৃত্ত ক্রিয়েট করে ফেলতে পারি, এন্ড এটা ছেড়ে দিলে আমাদের এই অবজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এই বৃত্তের আমরা চারপাশে দেখবো যে ছোট ছোট বক্স আছে। এই বক্সগুলো দিয়ে কি করা হয়, এই বক্সগুলো কিন্তু রিসাইজ বক্স। তো এগুলো দিয়ে আমরা যে কোনো একটা অবজেক্ট ছোট করতে পারবো, বড় করতে পারবো, বা ডানে বাড়াতে পারবো, বাম থেকে কমাতে পারবো, এরকম করতে পারবো। এইভাবে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করবো। তো এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে হ্যাঁ আমরা একটা স্কোয়ার বানাবো বা একটা স্কোয়ার ক্রিয়েট করবো, তাহলে কিভাবে করবো? তো স্কোয়ার ক্রিয়েট করার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিব। দেন কিবোর্ডের যে শিফট বাটনটা আছে এইটা প্রেস করা অবস্থায় আমরা অবজেক্টটা ক্রিয়েট করবো। সো এটা যখন প্রেস করব তখন আমাদের যে রেশিওটা আছে 1:1, এইভাবে আমরা একটা স্কোয়ার তৈরি করতে পারবো। সেম অ্যাজ একটা বৃত্তের ক্ষেত্রে আমরা স্কোয়ার শিফট প্রেস করলে একদম এক্সাক্ট যে স্কোয়ার রেশিও সেই রেশিওটা এখানে ফলো করা হবে। তো এইভাবে আমরা যে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। এখন আমরা দেখব অবজেক্ট সিলেক্ট করা এবং অবজেক্টের প্রান্ত রেখা বা পাথ মুছে ফেলা। তো অবজেক্ট আমরা কিভাবে সিলেক্ট করব? আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু আমাদের আগের মাউস পয়েন্টারটা নাই। তো আমরা এখন এখানে যে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অবজেক্টটা সিলেক্ট হচ্ছে না। তাহলে আমরা এখন কি করব? আমরা যেটা করব, অবজেক্ট সিলেক্ট করার জন্য একদম বাম পাশে কোণায় যে সিলেকশন টুল আছে এটাতে প্রেস করব। প্রেস করলে আমাদের এখানে যে কোনো অবজেক্ট আমরা সিলেক্ট করতে পারবো। তো আমরা কি করলাম যে আমাদের এই সার্কেলটা যে রেক্ট্যাঙ্গলটা আছে বা স্কোয়ারটা আছে, এই স্কোয়ারের এই লাইনটা আমরা বাদ দিয়ে দিব। সো আমরা এটা কিভাবে বাদ দিব? আমাদের সিলেকশন টুলের পাশেই আমরা দেখবো ডিরেক্ট সিলেকশন টুল আছে। সো এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে পাথ বা যে বর্ডারটা আমরা বাদ দিতে চাই, এই যে আমরা সরলরেখার মতো যেটা দেখতে পাচ্ছি এগুলোকে বলে পাথ অথবা বর্ডার। আবার এইটা একটা পাথ, আবার এই সার্কেলের পুরোটা একটা পাথ, অথবা একটা সার্কেলের 1/4 আমরা দেখলেই বুঝতে পারবো যেখান থেকে এরকম একটা স্কোয়ার বক্স শুরু হবে এবং যেখানে শেষ এই পুরোটা হচ্ছে কি একটা পাত। এই যে পুরোটা একটা পাত। তো আমরা এই স্কোয়ারের একটা পাত আমরা বাদ দিব। সো কি করব, আমরা এই পাথের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ডের ডিলিট বাটনটা প্রেস করব। সো আমরা দেখতে পেলাম যে আমাদের এই পাথটা ডিলিট হয়ে গেল। এইভাবে আমরা অবজেক্ট সিলেক্ট করতে পারি এবং অবজেক্টের যে কোনো একটা পাথ আমরা মুছে ফেলতে পারি। এখন আমরা দেখবো আমাদের সিলেকশন টুলের কি কাজ। আমরা আমরা কিন্তু অলরেডি আমাদের সিলেকশন টুলের কি কাজ সেটা আমরা অলরেডি দেখে এসেছি। তারপরও যদি আমরা একটু ডিটেলসে বলি, সিলেকশন টুল মেইনলি যে কোনো অবজেক্ট সিলেক্ট করার জন্য। তো আমরা যখন একটা অবজেক্ট সিলেক্ট করব তখন আমরা কিন্তু এর আগেও দেখেছি, এখন আরেকবার দেখি। একটা সিলেক্ট করার পরে আমরা চারপাশে স্কোয়ার শেপের বক্স দেখতে পাবো। এই বক্সগুলোতে আমরা যে কোনো অবজেক্ট ছোট করা যায়, বড়ও করা যায়। সো এই সার্কেলগুলোর কাজ হচ্ছে কি এইটা। সো আমরা সিলেকশন টুল দিয়ে আমাদের যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করতে পারবো এবং আমাদের অবজেক্টটাকে ছোট এবং বড় করতে পারবো। এন্ড এই যে ছোট ছোট বক্স দেখছি এগুলোকে বলে রিসাইজ বক্স। অর্থাৎ এই রিসাইজ বক্স দিয়ে আমরা যে কোনো অবজেক্ট ছোট অথবা বড় করতে পারি। আমরা যদি রেশিওটা ঠিক রেখে ছোট বড় করতে চাই তাহলে আমাদের কিবোর্ডের শিফট বাটন প্রেস করে আমরা যখন এরকম করবো তখন আমাদের অবজেক্ট রেশিও আকারে ছোট এবং বড় হবে। তো আমি যদি এটা রেশিওটা একটু চেঞ্জ করি, এটা কিন্তু স্কোয়ার রেশিওতে আছে। তো আমি আমি এটাকে সাইডে একটু বাড়িয়ে দিলাম। তখন আমরা যদি শিফট বাটন প্রেস করি তখন এটা যে রেশিওতে ছিল ওই রেশিওর আকারে এটা ছোট এবং বড় হবে। এখন আমরা দেখবো ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কে। তো ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কে আমরা কিন্তু একটু আগে দেখেছি, বাট এটার আরো কিছু কাজ আছে। যেরকম প্রথম যে কাজটা দেখেছি, আমরা যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করে যে কোনো একটা পাথ যদি আমরা বাদ দিতে চাই তাহলে পাথের উপর ক্লিক করে দেন আমরা কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলে আমাদের ওই পাথটা ডিলিট হয়ে যাবে। সো আমরা পাথ ডিলিট করলাম না, আমরা এখন ঠিক করলাম যে আমাদের অবজেক্টটাকে আমরা নিজেদের মতো করে একটু মডিফাই করবো। নিজেদের মতো মডিফাই বলতে আমরা যদি একটু দেখি যে এই স্কোয়ারটাকে আমরা একটু স্কোয়ার রাখবো না, এটাকে অন্য এক টাইপের করে ফেলবো। লাইক আমি যদি একটু দেখাই, আমরা এখানে সিলেক্ট করলাম, দেন আমাদের স্কোয়ারটাকে কিন্তু আমাদের নিজেদের মতো একটা শেপে আমরা আনতে পারছি।
এন্ড এইভাবে আমাদের সার্কেলটাকে আমরা এইভাবে, সার্কেলটাকে হয়তো করা যাবে না, কিন্তু স্কোয়ার স্কোয়ার শেপের যেরকম থাকবে ওইটাকে আমরা এইভাবে নিজের মতো করে মডিফাই করতে পারবো। তো এইগুলো আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। এখন আমরা দেখবো অবজেক্ট কিভাবে গ্রুপ করতে হয়। লাইক আমরা, আমাদের এখানে দুইটা অবজেক্ট আছে, বা আমরা আরো ভালোভাবে শেখার খাতিরে আমরা আরেকটা অবজেক্ট অ্যাড করে নিলাম। তো এই তিনটা অবজেক্টকে আমরা এখন সেম গ্রুপে আনবো। কিভাবে আনবো? তিনটা ওয়েতে করতে পারি। প্রথমে যেটা করব, আমাদের কিবোর্ডের শিফট বাটন প্রেস করে যে কটা অবজেক্টকে আমরা গ্রুপ করতে চাই সেই কটা অবজেক্ট আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা অবজেক্ট ট্যাবে যাব, দেন এখানে গ্রুপ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে দেখবো যে আমাদের তিনটা অবজেক্ট একসাথে গ্রুপ হয়ে গেছে। সেকেন্ড ওয়ে হচ্ছে কি, আমরা তিনটা অবজেক্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ডের রাইট বাটন প্রেস করে আমরা দেখবো গ্রুপ অপশন আছে, এখানে আমরা গ্রুপ সিলেক্ট করলে আমাদের তিনটা অবজেক্ট গ্রুপ আগে সিলেক্ট হয়ে যাবে। 3 নম্বর ওয়ে সব থেকে ইজি এবং সব থেকে শর্টকাট, সেটা হচ্ছে কি, তিনটা অবজেক্ট সিলেক্ট করার পরে আমরা কিবোর্ডে কন্ট্রোল+G বাটন প্রেস করবো, তাহলে দেখবো যে আমাদের তিনটা অবজেক্ট গ্রুপ গ্রুপ আকারে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা দেখবো কাট, কপি এবং পেস্ট কমান্ডের ব্যবহার। সো আমরা নিশ্চয়ই কাট, কপি এবং পেস্ট সম্পর্কে জানি, তারপরেও যারা আমরা জানি না তাদের জন্য আমি বলছি। কাট মানে হচ্ছে গিয়ে আমরা যখন একটা একটা অবজেক্টকে এক জায়গা থেকে সরিয়ে অন্য একটা জায়গায় আমরা পেস্ট করব। লাইক আমি যদি এটাকে কাট করি তাহলে এটা কিন্তু মানে অদৃশ্য হয়ে যাবে। তারপরে আমরা যদি আরেকটা ফাইলে যদি পেস্ট করি তাহলে কিন্তু আমাদের এখানে এই অবজেক্টটা পেস্ট হয়ে গেল। কপি মানে হচ্ছে যে অবজেক্টটা যেখানে ছিল সেখানেই থাকবে, আমরা জাস্ট কপি করে পেস্ট করছি। সো এখানে কিন্তু প্রথম অবজেক্টটা থেকে আমরা কপি করছি, সো এটা যেখানে ছিল সেখানেই আছে, এখানে আরেকটা নতুন অবজেক্ট সিলেক্ট হয়ে গেল। আর আমরা কপি বা কাট করার পরে আমাদের যে অবজেক্টটা আবার আসছে এইটাকে বলে পেস্ট। তো আমরা কাট, কপি, পেস্ট বুঝলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা কাট, কপি এবং পেস্ট কিভাবে করব। সো এটার জন্য বেশ কয়েকভাবে করা যায়। আমরা ধরো এই এই অবজেক্টটাকে আমরা কাট করব। তো কাট করার জন্য অবজেক্টটাকে আমরা সিলেক্ট করবো, তারপরে আমরা এডিট ট্যাবে যাব। এডিট ট্যাবে গেলে আমরা দেখবো যে কাট, কপি, পেস্ট, পেস্ট ইন ফ্রন্ট এবং পেস্ট ইন প্লেস, এই কয়েকটা অপশন আছে। অ্যান্ড পেস্ট অন অল আর্টবোর্ডস। সো আমরা একটু ধাপে ধাপে দেখি। আমরা এই অবজেক্টটাকে কাট করে পেস্ট করব। সো আমরা এখান থেকে কাটে যদি সিলেক্ট করি তাহলে আমাদের এই অবজেক্টটা কাট হয়ে যাবে। তো কাট করার পরে আমরা ঠিক করলাম আমরা এই ফাইলে আমাদের এই অবজেক্টটা আমরা পেস্ট করব। তো এটার জন্য কি করব, আমাদের এখানে পেস্ট অপশনে ক্লিক করব। সো আমাদের এই অবজেক্টটা পেস্ট হয়ে গেল। কপি করার জন্য সেম, আমরা এডিটে যাব, কপি করব, এরপরে এডিট থেকে আমরা পেস্টে দিয়ে দেবো, তাহলে আমাদের এই অবজেক্টটা পেস্ট হয়ে যাবে। তো আমরা এখন এই অবজেক্টটাকে কপি করে আমরা কপি এবং কাট করে পেস্ট করা শিখলাম। এখন আমাদের যে আরো কয়েকটা আছে, পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, এই দুইটার কাজ কি? এই দুইটার কাজ হচ্ছে কি, আমরা যদি পেস্ট ইন ফ্রন্ট দেই, আচ্ছা এটা আমরা আগে কপি করে নিই। তো কপি করে আমরা যখন পেস্ট করব তখন এই অবজেক্টের উপরে এটা সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি আরেকটু ভালোভাবে দেখি, আমরা কালারটা চেঞ্জ করে দিলাম, সো এই অবজেক্টের উপরে আমাদের পেস্ট করা যে অবজেক্ট সেটা চলে আসবে। সো আমরা যদি এখন এটা ডিলিট করলাম, আমরা যদি এখন এটা কপি করে পেস্ট ইন ব্যাক দিই তাহলে, আচ্ছা এটা হয়তো ভালোভাবে কপি হয়নি। তো পেস্ট ইন ব্যাক যখন দিব তখন দেখবো যে আমাদের এই অবজেক্টটা মানে যে অবজেক্টের কপি করেছে তার পিছনে পেস্ট হয়ে গেছে। তো এর আগে পেস্ট হয়েছিল। তো আমরা, তো এইভাবে হচ্ছে কি আমরা একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট পেস্ট করতে পারি। এইগুলো একটা ওয়ে। এখন আমরা দেখবো শর্টকাট ওয়ে। শর্টকাট ওয়ে কি, আমরা যে অবজেক্টটা কপি করব, আমরা প্রথমে দেখি কাট। সো আমরা যে অবজেক্টটা কাট করব সেটা সিলেক্ট করে আমরা কিবোর্ডের কন্ট্রোল+X বাটনটা চাপ দিব। সো আমাদের অবজেক্টটা কাট হয়ে গেল। এখন পেস্ট করার জন্য কন্ট্রোল+V প্রেস করব, তাহলে আমাদের অবজেক্টটা পেস্ট হয়ে গেল। এখন আমরা যদি কপি করে পেস্ট করতে চাই তাহলে কন্ট্রোল+C বাটন প্রেস করব এবং কন্ট্রোল+V প্রেস করলে আমাদের অবজেক্টটা পেস্ট হয়ে যাবে। আমরা এগুলো সবাই মাইক্রোসফট অফিস বা পাওয়ার পয়েন্ট থেকে শিখে এসেছি, তারপরও যারা আমরা জানি না বা যারা আমরা শিখে আসতে পারিনি তাদের জন্যই আমি এটা দেখাচ্ছি। সো এখন কপি করার আরেকটা সহজ হয়ে আছে, আরো বেশি শর্টকাট হচ্ছে, আমরা যে অবজেক্টটা কপি করব ওই অবজেক্টটা সিলেক্ট করে আমরা কিবোর্ডের অল্টারনেট বাটনটা প্রেস করব। প্রেস করে
আমরা এখানে দেখবো দুইটা মাউসের আইকন চলে আসছে। এটার মানে হচ্ছে যে আমরা আমরা যদি এখন এই অবজেক্টটাকে প্রেস করে অন্যদিকে সরাই, তাহলে কিন্তু আমাদের হুবহু সেম অবজেক্টটা এখানে কপি পেস্ট একসাথে হয়ে গেল। তো আমরা যখন ছাড়বো তখন দেখবো যে আমরা এখানে দুইটা সেম অবজেক্ট আমরা কপি করে পেস্ট করে ফেলেছি। সো এইটা হচ্ছে কি সব থেকে শর্টকাট ওয়ে। এখন আমরা দেখবো অবজেক্ট লক করা। সো অবজেক্ট লক করা বলতে কি বোঝায়? অবজেক্ট লক করা মানে ধরো আমাদের এইখানে আমরা যে চারটা অবজেক্ট আমরা অ্যাড করেছি, সো এই চারটা অবজেক্টের যে কোনো একটা অবজেক্ট ধরো এই রেক্টেঙ্গেলটাকে আমরা লক করবো। সো লক করলে কি হবে আমরা সেটা একটু সরাসরি দেখি। সো যে কোনো অবজেক্ট লক করার জন্য প্রথমে আমরা অবজেক্টটা সিলেক্ট করতে হবে, তারপর অবজেক্ট ট্যাবে যাব, এখান থেকে আমরা লকে ক্লিক করব। সো সিলেকশন ক্লিক করে শুধুমাত্র যেটা সিলেক্ট করেছি সেই অবজেক্টটা লক হবে। অল আর্টওয়ার্ক অ্যাভাব দিলে আর্টওয়ার্কের ভিতরে যতগুলো অবজেক্ট আছে সবগুলো অল আর্টওয়ার্ক অ্যাভাব এ ক্লিক করলে আর্টওয়ার্কের ভিতরে যতগুলো অবজেক্ট আছে সবগুলো লক হয়ে যাবে। সো আমরা সিলেকশন দিলাম। তো এই অবজেক্টটা লক হলে আমরা এই অবজেক্টটাকে আর কিছু করতে পারবো না। এখানে ক্লিক করলে আমাদের কিন্তু অবজেক্টটা সরবেও না, বা আমরা এটাকে কোনো এডিটও করতে পারবো না। তো এইটাকে আমরা আনলক করার জন্য কি করতে হবে? আবার অবজেক্টে ক্লিক করবো, এরপরে আনলক অল দিয়ে দেবো। তাহলে আমাদের এখানে যতগুলো অবজেক্ট আমরা লক করেছিলাম সবগুলো একসাথে আনলক হয়ে যাবে। এখন আমরা জানবো লেয়ার সম্পর্কে। সো লেয়ার কি? লেয়ার হচ্ছে যে আমাদের যে অবজেক্ট গুলো থাকবে, অবজেক্ট বা টেক্সট বা একটা আর্ট ওয়ার্কের ভিতরে যা কিছু থাকবে সবগুলো আমরা আলাদা আলাদা লেয়ারে অথবা আলাদা আলাদা স্তরে রাখতে পারবো। এই স্তর আলাদা হলে আমাদের এই আর্টবোর্ডের ভিতরে অথবা আমরা যে ইলাস্ট্রেটর ফাইলে কাজ করবো এটার ভিতরে আমাদের সবগুলা অবজেক্ট বা সবগুলো টেক্সট বা যা যা থাকবে সবগুলো দেখাবে, জাস্ট আলাদা আলাদা লেয়ারে থাকবে। সো আলাদা আলাদা লেয়ারে থাকলে আমাদের সুবিধা কি? তো ধরো যে আমরা এখানে তিন চারটা অবজেক্ট আমরা অ্যাড করি। তো এখানে আমরা প্রথমে একটা স্টার নিলাম। তো লেয়ার দেখার জন্য আমরা কোথায় যাব? উইন্ডো উইন্ডো ট্যাবে ক্লিক করার পরে এখানে আমরা লেয়ার নামে একটা অপশন দেখতে পাবো। সো এখানে ক্লিক করলে আমাদের লেয়ার চলে আসবে। সো স্টার স্টার যে অবজেক্টটা অ্যাড করলাম এটা হচ্ছে কি একটা লেয়ার। সো আমরা এখানে আরো কি অ্যাড করব? ধরো একটা স্কোয়ার অ্যাড করব। সো এটা আমরা নতুন একটা লেয়ারে দিব। সো নতুন লেয়ারে নেওয়ার জন্য কি করব? আমাদের এখানে এই অপশনে দেখবো ক্রিয়েট নিউ লেয়ার, সেখানে একটা লেয়ার নিব। এরপরে আমরা একটা স্কোয়ার নিলাম। তো স্কোয়ারটা একটা নতুন একটা লেয়ারে হয়ে গেল। এখন আমরা আরেকটা অবজেক্ট নিব, সেটা হচ্ছে গিয়ে সার্কেল। সো এটা একটা নতুন একটা লেয়ারে নিব। তো আমরা আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম। সো এখানে আমরা একটা সার্কেল নিলাম। তো আমরা তিনটা লেয়ার মানে তিনটা অবজেক্টের আলাদা আলাদা তিনটা লেয়ার ক্রিয়েট হয়ে গেল। তো আমরা এখন এই লেয়ার গুলোর নাম দিব। তো নাম দেওয়ার জন্য যে লেয়ারের নাম দেবো ওই লেয়ারের উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা এখানে আমাদের প্রত্যেকটা লেয়ারের আলাদা আলাদা নাম দিতে পারবো। তো আমরা স্টার দিলাম, দেন স্কোয়ার দিলাম, এরপরে এটাকে সার্কেল দিলাম। তো এখন আমাদের আলাদা আলাদা লেয়ার করে কি লাভ হলো? ধরো যে আমরা এখানে যে কোনো একটা অবজেক্টকে লক করে আমরা বাকিগুলোকে নিয়ে কাজ করবো। সো ধরো যে সার্কেল সার্কেল যে অবজেক্টটা আছে এইটাকে আমরা লক করব। তো এইখানে আমরা ক্লিক করলে আমাদের অবজেক্টটা লক হয়ে যাবে, আমরা কিন্তু এটা সিলেক্ট করতে পারছি না। তারপরে আমরা ঠিক করলাম স্কোয়ার, এইটাকে আমরা বাইরে রেখে অথবা মানে এটা আমরা এমন একটা করব মানে এটা আমাদের আর্ট ওয়ার্কে থাকবে না। সো আর্ট ওয়ার্কে না রেখে আমরা অন্য অবজেক্ট নিয়ে কাজ করবো। তখন আমরা যে এই চোখের যে আইকন আছে এটাতে আমরা ক্লিক করব, তাহলে আমাদের এই অবজেক্টটা হাইড হয়ে যাবে। অবজেক্টটা এখানে আছে ঠিকই কিন্তু হাইড হয়ে যাবে। সো এটাকে বাদ দিয়ে আমরা এইভাবে কাজগুলো করতে পারবো। সো এখান থেকে আমরা চাইলে আমাদের লেয়ার ডিলিটও করতে পারবো। যে লেয়ারটা আমরা ডিলিট করতে চাই, ধরো স্টার এই লেয়ারটা ডিলিট করতে চাই, তো এখানে ডিলিট বাটনে প্রেস করলে আমাদের লেয়ার ডিলিট হয়ে যাবে। তো এইভাবে করে আমাদের লেয়ারের উপকারিতা হচ্ছে কি এইটা, যে আমরা প্রত্যেকটা অবজেক্ট যদি আলাদা আলাদা লেয়ারে রাখি তাহলে আমরা এরকম বাদ দিয়ে অথবা হাইড অথবা লক করে আমরা আমাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারবো। আমরা কিন্তু এর মধ্যে নতুন লেয়ার কিভাবে তৈরি করতে হয় এবং লেয়ার কিভাবে বাতিল করতে হয় এই দুটো জিনিস আমরা দেখে নিয়েছি। এখন আমরা দেখবো লেয়ার কিভাবে একীভূত করা যায় অথবা মার্জ করা যায়, অথবা দুইটাকে দুইটা লেয়ারকে একসাথে করা যায়। তো এটার জন্য আমরা কি করব? আমরা সার্কেল এবং স্টার দুইটা লেয়ারকে আমরা মার্জ করব। সো আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে মার্জ সিলেক্টেড দিলে আমাদের
এই সার্কেল এবং স্টার এই দুইটা লেয়ার কিন্তু একই লেয়ারে চলে আসবে, এই দুটো অবজেক্ট কিন্তু একই লেয়ারে চলে আসবে। তো এইভাবে আমরা লেয়ার মার্জ করতে পারি। এখন আমরা দেখব কালার প্যালেট সম্পর্কে এবং একটা অবজেক্টে কিভাবে কালার এড করা যায় সেটা সম্পর্কে। সো আমরা কিন্তু অলরেডি দেখে ফেলেছি, তারপরও আরেকটু ডিটেলস আমরা দেখি। তো আমরা যে অবজেক্টে কালার অ্যাড করতে চাই, লাইক এগুলাকে যদি আমি কালার কালার যদি আমরা চেঞ্জ করে নিই বা আমরা যদি কালারটা রিমুভ করে ফেলি, তো এখানে আমরা কি করব, এখানে আমাদের যে অবজেক্টটা আছে যে স্কোয়ার, এটাতে আমরা কালার অ্যাড করব। সো আমাদের এখানে আগে থেকেই কালার এবং সোয়াচেস এই দুইটা প্যালেট আগে থেকে অ্যাড করা। সো আমাদের কারো যদি এই দুইটা প্যালেট না থাকে তখন আমরা কিভাবে আনবো, আমরা উইন্ডো ট্যাবে যাব, এখান থেকে আমরা কালার সিলেক্ট করব, অলরেডি কালার সিলেক্ট করাই আছে। তো কালার এবং একদম নিচে গেলে আমরা দেখতে পাবো সোয়াচেস নামে একটা অপশন আছে, এই দুইটা আমরা ক্লিক করলে আমাদের কালার কালার অ্যাড করে নিয়ে আর কোনো সমস্যা হবে না। সো এখন আমরা কি করব, আমরা এখানে দেখবো যে কালার, এখানে কালার গাইডে যদি যাই এখানে অনেকগুলো কালার আছে, আবার শুধু কালারে যদি যাই এখানে অনেকগুলো কালার আছে। সো এইখানে আমাদের বেশ কয়েকটা কালার মোড আছে, যেমন RGB, CMYK, গ্রে স্কেলে জাস্ট একটা কালার মোড দেখতে পাবো। RGB মানে হচ্ছে কি গ্রিন, রেড আর ব্লু, এখানে তিনটা কালার মোড আমরা দেখতে পাবো। সো আমরা মেইনলি RGB নিয়ে কাজ করবো। সো আমরা এখান থেকে কিভাবে আহ, কিভাবে কালারেট করব, সো আমরা এখানে এখান থেকে সোয়াচেসে যাব, সোয়াচেসে যাওয়ার পরে এখানে কিন্তু আমাদের দুটো অপশন আছে, একটা হচ্ছে কি ফিল আর একটা হচ্ছে কি স্ট্রোক। আমরা কিন্তু অলরেডি ফিল এবং স্ট্রোক দুইটাই দেখে ফেলেছি। ফিল মানে হচ্ছে কি আমাদের এই এই যে আমরা অবজেক্টটা অ্যাড করেছি এটার ভিতরে যে কালারটা থাকবে সেটা, আর স্ট্রোক মানে হচ্ছে কি আমাদের যে বর্ডার যেটা থাকবে, বর্ডারের যে কালার থাকবে সেটা। সো আমরা প্রথমে ফিলের কালারটা চুজ করবো, দ্যাটস আমরা ফিল আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো উপরে যেটা থাকবে এটা ফিলের কালার, তো আমরা এখান থেকে আহ, এই পিঙ্ক কালারটা নিলাম, অ্যান্ড স্ট্রোকে আমরা ব্ল্যাক কালার অ্যাড করলাম। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যদি একটু জুম করে দেখি তাহলে আমাদের ভিতরে কিন্তু পিঙ্ক কালারটা অ্যাড হয়ে গেছে এবং বাইরে ব্ল্যাক কালারের স্ট্রোক আমরা দেখতে পাচ্ছি। সো এইভাবে আমরা যে কোনো অবজেক্টে আমাদের কালার আমরা অ্যাড করতে পারবো। আমরা কিন্তু মাত্রই আমাদের স্ট্রোকের ব্যবহারটা দেখলাম। এখন কথা হচ্ছে গিয়ে আমাদের এখানে স্ট্রোকের পরিমাণটা খুবই কম হয়ে গিয়েছে। এখন আমরা যদি চাই যে স্ট্রোকের পরিমাণটা বাড়াবো, অর্থাৎ আমাদের এখানে স্ট্রোকটা যেভাবে আছে তার থেকে আরো মোটা করব, তাহলে আমরা কিভাবে এটা করব, আমরা উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পরে স্ট্রোক নামে একদম নিচের দিকে একটা অপশন থাকবে, সেটাতে সিলেক্ট করব। সিলেক্ট করলে আমাদের এরকম একটা প্যালেট আসবে। সো এইখানে ওয়েট দেওয়া 1 পয়েন্ট। তো আমরা এটা যত বাড়বো আমাদের স্ট্রোকের পরিমাণ তত কিন্তু বাড়তে থাকবে অথবা মোটা হতে থাকবে। তো এইভাবে আমরা আমাদের স্ট্রোক বাড়াতে পারি অথবা কমাতে পারি। এখন আমরা দেখব পেন ও পেন্সিল টুল সম্পর্কে। সো প্রথমে যদি আমরা পেন্সিল টুল সম্পর্কে দেখি, পেন্সিল টুল আমরা কোথায় পাবো, রেক্ট্যাঙ্গেল যে আইকন আছে এটার নিচে আমরা দেখব বেশ কয়েকটা টুল আছে, এর মধ্যে একটা হচ্ছে কি পেন্সিল টুল। তো পেন্সিল টুলের কাজ কি, পেন্সিল টুলের কাজ হচ্ছে গিয়ে আমরা যে কোনো কোনো একটা ছবি অথবা কোনো কিছু আঁকার জন্য আমরা আমাদের বাস্তব জীবনে যেরকম আমরা পেন্সিল দিয়ে যে কোনো একটা ছবি আঁকতে পারি টেনে টেনে, সেইভাবে হচ্ছে কি আমরা একটা পেন্সিল টুল দিয়ে আমাদের যে কোনো ছবি আঁকতে পারি অথবা লাইন টানতে পারি অথবা যা ইচ্ছা তাই করতে পারি। আর পেইন্ট টুলের কাজ কি, আমরা যদি পেইন্ট টুল সিলেক্ট করে যদি আমরা একটু দেখি, পেইন্ট টুল হচ্ছে কি আমাদের ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা যেভাবে আমরা যদি কোনো কিছু আঁকি তাহলে এইটা হচ্ছে কি পেন টুলের কাজ। তো পেন্সিল টুল দিয়ে আমরা একবারে একবারে লাইন টেনে আঁকাআঁকি করতে পারি, আর পেন টুল দিয়ে আমরা একবার ক্লিক করে করে বা আমাদের ক্লিক করে করে আমরা হচ্ছে গিয়ে পেন টুল দিয়ে আমরা কাজ করতে পারি। এখন আমরা দেখব বদ্ধপাত ও খোলা বা মুক্তপাত সম্পর্কে। বদ্ধপাত মানে হচ্ছে আমরা যদি এখানে একটা সার্কেল আঁকি অথবা আমরা যদি একটা রেক্টেঙ্গেল আঁকি, এইখানে যে বর্ডারটা থাকে এই বর্ডারটা কিন্তু শুরু এবং শেষ, মানে এখান থেকে শুরু আবার ঘুরে ঘুরে এখানে এসে শেষ হয়েছে, আবার এই সার্কেলটা যেখানে শুরু সেখানে শেষ হয়েছে। লাইক আমাদের এমন একটা শেপ যেটার স্টার্টিং পয়েন্ট আছে এবং এন্ডিং পয়েন্ট আছে, এইটাকে বলে বদ্ধপাত। আর খোলাপাত কোনটা, আমরা যদি একটা সরলরেখা আঁকি, এটা কিন্তু আহ এটা যেখানে শুরু হয়েছে সেখানে কিন্তু শেষ হয়নি। তো এইটা কিন্তু একটা খোলা পাত, মানে খোলা মানে হচ্ছে গিয়ে যেটার শুরু এবং শেষ এক জায়গায় না। আর বদ্ধপথ হচ্ছে গিয়ে যেখান থেকে শুরু সেখান থেকে শেষ। এখন আমরা দেখব পাত সম্পাদনার কাজ, অর্থাৎ
আমরা এখানে একটা শেপ এঁকেছি। এখন আমরা চাচ্ছি এই শেপটাকে আমরা একটু নিজেদের মতো করে মডিফাই করব। তো আমরা ঠিক করলাম যে আমাদের এই শেপটা, এই রেক্টেঙ্গেল শেপটা আমরা এরকম রাখবো না। আমরা কি করব, এই দুইটা পাত বাদ দিয়ে আমরা এখান থেকে এই পর্যন্ত একটা লম্বা দাগ টানবো। তো এটার জন্য কি করব, আমাদের প্রথমে ডিরেক্ট সিলেকশন টুলটা আমরা নিব। এরপরে আমাদের এই পাত এবং এই পাত, এই দুইটা আমরা ডিলিট করব। তো ডিলিট করার পরে এরপর আমরা পেন টুল নিব। আমরা আমাদের ইলাস্ট্রেটরে যদি আঁকা আঁকি কোনো কাজ থাকে বা পাথ নিয়ে যদি কোনো কাজ থাকে, আমরা সবসময় পেন টুল ইউজ করব। তো আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দাগ টেনে দিব, তাহলে কিন্তু আমরা এই পাথটা আমরা এডিট করে ফেলবো। তো এইভাবে আমরা যে কোনো পাথ সম্পাদনার কাজ করতে পারি। এখন আমরা দেখব যে কোনো একটা শেপে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করা এবং অ্যাঙ্কর পয়েন্ট বাদ দেওয়া। তো অ্যাঙ্কর পয়েন্ট যোগ দেওয়ার জন্য আমরা পেন টুলে যাব। পেন টুলে আমরা যদি আমাদের কিবোর্ডের রাইট বাটন প্রেস করি, তাহলে এখানে বেশ কয়েকটা অপশন দেখতে পাবো: অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা যে কোনো একটা পাতে আমরা যে কোনো জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। তো আমরা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, তারপর আবার সিলেক্ট করলাম, এখানে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। তো আমাদের এখানে কিন্তু দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল। তো এখন আমরা কি করব, আমরা ঠিক করলাম যে না, আমাদের দুইটা লাগবে না, আমরা এখান থেকে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট বাদ দিয়ে দিব। তো এরপর পেন টুলে যাব, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিব। দেন আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে আমাদের কিন্তু এখানে আর কোনো অ্যাঙ্কর পয়েন্ট থাকলো না। সেম ভাবে আমরা এটাও যদি ডিলিট করতে চাই, এটার উপরে ক্লিক করলে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যাবে। এখন আমরা দেখব পাথের বক্রতা সম্পাদনা। অর্থাৎ আমরা যদি কোনো একটা সার্কেল শেপ নিই, সেই সার্কেল শেলের সেই সার্কেল শেপের যে পাথগুলো থাকবে সেগুলোর যে আমাদের বক্রতা অথবা যে কার্ভটা থাকবে, সেই কার্ভটাকে আমরা আমাদের মতো করে এডিট করব। কিভাবে এডিট করব চলো দেখে নেওয়া যাক। আমরা প্রথমে একটা সার্কেল নিব। তো সার্কেল নেওয়ার পরে এরপরে এই সার্কেলের যে পাথগুলো আছে এই পাথটাকে আমরা একটু উপর নিচ করবো। আমরা ঠিক করলাম এই পাথটাকে আমরা একটু নিচে নামবো। সো তখন আমরা কি করব, এখন আমরা অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করব। অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করার পরে এই এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে যে পাথ গুলো আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। লাইক এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা পাথ আছে এবং এইটা আরেকটা পাথ, এই দুইটা পাথ এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে যুক্ত আছে। তো এই দুইটা পথ আমাদের সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যদি একটু উপর নিচ করি, তাহলে কিন্তু আমাদের যে অ্যাঙ্কর পয়েন্টের সাথে যে পাথ দুইটা সিলেক্টেড আছে ওই পাথটা আমরা আমাদের মতো করে মডিফাই করতে পারবো। এখন আমরা দেখব ইলাস্ট্রেটরের লেখালেখির কাজ কিভাবে করতে হয়। তো লেখালেখির কাজের জন্য আমরা টাইপ টুল ইউজ করব। টাইপ টুল হচ্ছে গিয়ে আমাদের এইখানে এই যে টেক্সট বা টাইপ যে আইকনটা আছে, এখানে ক্লিক করলে আমরা আমাদের টাইপ টুল দিয়ে আমাদের যে কোনো টেক্সটের কাজ করতে পারবো। ইলাস্ট্রেটরে বেশ কয়েক টাইপের টাইপ টুল আছে। যেমন প্রথমটা টাইপ টুল, এরপরটা এরিয়া টাইপ টুল, টাইপ অন আ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া, ভার্টিক্যাল টাইপ অন আ পাথ টুল, টাচ টাইপ টুল, এরকম বিভিন্ন টাইপের টাইপ টুল আছে। সো আমরা ধাপে ধাপে দেখবো আমাদের কোনগুলা আমাদের বেসিক কাজের জন্য লাগবে এবং কোন টুলগুলো কিভাবে কাজ করে। তো আমরা প্রথমে পয়েন্ট টেক্সট টুলের কাজ দিয়ে শুরু করি। তো পয়েন্ট টেক্সট টুল হচ্ছে কি, একদম প্রথমে যে টুলটা আছে, মানে আমরা এমনিতে এই আইকনের উপরে ক্লিক করলেই যে টুলটা আসবে সেটাই হচ্ছে কি আমাদের পয়েন্ট টেক্সট টুল। সো আমরা প্রথমে যে টুলটা সিলেক্ট করব, তারপর আমাদের আর্টবোর্ডে যে কোনো এক জায়গায় ক্লিক করব। ক্লিক করলে আমাদের পয়েন্ট টেক্সট টুলটা আমাদের স্টার্ট হয়ে যাবে। সো এখানে আমরা লিখলাম বন্দি পাঠশালা। সো এইভাবে আমাদের পয়েন্ট টেক্সট টুলের কাজ আমরা এইভাবে শুরু করতে পারবো। তো আ- আমরা আমাদের টেক্সট অ্যাড করার পরে আমাদের টেক্সট কোন জায়গায় এডিট করব, এডিট বলতে আমাদের ফন্ট সাইজ অথবা বোল্ড ইটালিক এরকম এরকম জিনিসগুলো আমরা কোত্থেকে এডিট করব, আমরা এই উপরে দেখবো ক্যারেক্টার নামে একটা একটা অপশন আছে। তো এখানে ক্লিক করলে আমাদের টেক্সট সম্পর্কিত যাবতীয় যা যা কিছু আছে সবকিছু এখানে চলে আসবে। তো আমরা যদি এখানে একটু দেখি কি কি আছে, আমাদের এখানে ফন্ট আছে, ফন্টের স্টাইল আছে, ফন্টের সাইজ, তারপর ফন্টের বিভিন্ন টাইপ, এরকম অনেক কিছুই আছে। তো এইখান থেকে আমাদের ফন্টের বেসিক টুলগুলো সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারবো। এখন আমরা যে টেক্সট আমরা অ্যাড করেছি
এখান থেকে আমরা আমাদের অক্ষর কিভাবে সিলেক্ট করব। অক্ষর দুইভাবে সিলেক্ট করা যায়, একটা হচ্ছে কি তোমাদের সিলেকশন টুল দিয়ে এবং আরেকটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। সো আমরা চাইলে যে কোনোটাই ইউজ করতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে আমরা আমাদের টেক্সটটা যে কোনো জায়গায় সরাতে পারবো, এবং সিলেকশন টুল দিয়ে আমরা আমাদের টেক্সটটাকে এডিট করতে পারবো। এডিট কিভাবে করব, আমরা এই টেক্সটের উপরে যদি ডাবল ক্লিক করি তাহলে এখানে আমাদের টেক্সট আমরা বাদ দিতে পারবো অথবা অ্যাড করতে পারবো। সো ফন্টের জন্য আমরা ক্যারেক্টারে না গেলেও আমাদের ক্যারেক্টারের পাশে এখানে তিনটা অপশন আছে। এখানে ফন্ট, ফন্টের স্টাইল এবং ফন্টের সাইজ, এই তিনটা বেসিক টুল এখানে আছে। সো এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট আমরা সিলেক্ট করলাম। এরপরে এখানে আমরা চাইলাম এটাকে একটু বোল্ড করবো, সো বোল্ড করলাম। অ্যান্ড ফন্টের সাইজটাও এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। আবার আমরা চাইলাম যে পাঠশালা, এই টেক্সটটা আমরা একটু ছোট রাখবো, তখন কি করব, যে টেক্সটটাকে আমরা একটু ছোট অথবা বড় করবো, স্পেসিফিক যে টেক্সটটা থাকবে ওই টেক্সটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সাইজ বা স্টাইল অথবা ফন্ট যে কোনো কিছু আমরা চেঞ্জ করতে পারবো। সো এইভাবে আমাদের অক্ষর সিলেক্ট করতে পারবো এবং আমাদের লেখা সম্পাদনা করতে পারবো। এখন আমরা দেখব আমাদের যে টেক্সটটা থাকবে এই টেক্সটের কালার আমরা কিভাবে চেঞ্জ করব। আমরা কিন্তু অলরেডি দেখেছি, আমরা যদি কোনো শেপ অথবা আমরা কিন্তু অলরেডি দেখেছি, আমরা যদি কোনো শেপ আমরা আমাদের আর্টবোর্ডে ক্রিয়েট করি, সেই শেপের একটা কালার দেওয়ার জন্য সোয়াচেস নামে যে ট্যাবটা আছে, এখান থেকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করলে আমরা আমাদের শেপের কালার কিন্তু চলে আসে। সেমটা আমাদের টেক্সটের ক্ষেত্রেও আমরা সোয়াচেস থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করব, তাহলে আমাদের ফুল টেক্সটের কালারটা আমরা এইভাবে অ্যাড করতে পারবো। এরপরে আমাদের অক্ষর কিভাবে মুছে ফেলতে হয় এবং অক্ষর ছোট বড় কিভাবে করতে হয় এটা আমরা কিন্তু অলরেডি দেখেছি। মুছে ফেলার জন্য আমরা ডাবল ক্লিক করব, এখান থেকে যে কোনো টেক্সট বা যে কোনো ওয়ার্ড আমরা অ্যাড করতে পারবো বা বাদ দিতে পারবো। এন্ড ছোট বড় কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা অলরেডি দেখছি। এখন আমরা দেখব আমরা টেক্সট আমরা ইলাস্ট্রেটরে যে টেক্সট অথবা অক্ষর যে ক্রিয়েট করেছি অথবা অ্যাড করেছি, সেই টেক্সটটাকে আমরা লম্বালম্বি অথবা পাশাপাশি কিভাবে ছোট বড় করতে পারি। সো এটা দুইটা ওয়েতে করা যায়। প্রথম ওয়েটা আমরা দেখি। প্রথম ওয়ে হচ্ছে কি, আমরা ক্যারেক্টারের উপরে ক্লিক করব। এরপর আমরা কিন্তু আগেই বলেছি ক্যারেক্টারে আমাদের টেক্সটের যাবতীয় সব টুল এখানে আছে। তো এখানে আমরা দেখব দুইটা স্কেল আছে, একটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল স্কেল এবং আরেকটা হরিজন্টাল স্কেল। সো ভার্টিক্যাল স্কেলে আমাদের নর্মালি যেটা থাকে 100% দেওয়া থাকে। তো আমরা যদি 100%-এর উপরে যাই তাহলে আমাদের টেক্সটটা ভার্টিক্যালি অথবা লম্বালম্বি বড় হয়ে যাবে। আবার আমরা যদি হরিজন্টাল স্কেলে যাই, আমরা হরিজন্টাল স্কেল থেকে আমাদের 100% একটু কম দিলাম, ধরলাম যে 60% দিলাম, তাহলে কিন্তু আমাদের পাশাপাশি টেক্সটটা ছোট হয়ে গেল। 100% উপরে গেলে বড় হয়ে যাবে এবং 100% নিচে গেলে ছোট হয়ে যাবে। তো এই গেল হচ্ছে কি আমাদের ম্যানুয়াল ওয়ে। এন্ড আমি যদি একটা ইজি ওয়ে দেখাই তাহলে আমরা দেখবো আমাদের টেক্সটটা যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমাদের কিন্তু এখানে অনেকগুলো বক্স দেখতে পাবো, চার কোণায় চারটা বক্স এবং প্রত্যেকটা পাথের মাঝখানে কিন্তু একটা করে বক্স। তো আমরা এই বক্সের উপরে আমি কার্সর নিয়ে গেলে দেখবো যে একটা তীর চিহ্ন মতো করে এসেছে। তো আমরা যদি এই তীর চিহ্নটাকে উপরে উঠাই তাহলে কিন্তু আমাদের ভার্টিক্যালি টেক্সটটা বড় হয়ে যাবে। আবার এই সাইড থেকে যদি আমরা ডান সাইডে নিই তাহলে কিন্তু আবার আমাদের পাশাপাশি বা হরিজন্টালি আমাদের টেক্সটটা বড় হয়ে যাবে। সো এইভাবেও আমরা, এটা হচ্ছে কি ইজি ওয়ে। সো এইভাবে আমরা আমাদের টেক্সট গুলোকে লম্বালম্বি অথবা পাশাপাশি ছোট বড় করতে পারি। এখন আমরা দেখব বেজ লাইন শিফট সম্পর্কে। বেজ লাইনটা কি, আমরা কিন্তু অলরেডি দেখেছি, আমরা যখন একটা টেক্সট সিলেক্ট করি সো টেক্সটের নিচে কিন্তু আমাদের সরলরেখার মতো একটা লাইন থাকে। এই যে এই লাইনটা যে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে বেজ লাইন। সো এই এই লাইনটা শিফট করলে কি হয়, আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি, আমরা ক্যারেক্টারে যাব। ক্যারেক্টারে যাওয়ার পরে আমাদের ভার্টিক্যাল যে স্কেলটা থাকবে এটা নিচের যে অপশনটা আছে এটাকে বলে সেট দ্য বেজ লাইন শিফট। সো আমরা একটু দেখি, আমাদের নর্মালি বেজ লাইন শিফটটা জিরো জিরো থাকে। তো আমরা যদি জিরো থেকে 100-তে নিয়ে যাই তাহলে কি হবে, এবং আমরা যদি জিরো থেকে -100-তে নিয়ে যাই তাহলে কি হবে। সো প্রথমে -100 দিলাম। -100 দিলে যেটা হবে যে আমাদের টেক্সটটা, আমাদের যে বেজ লাইনটা থাকবে সেই বেজ লাইনে থেকে 100 পয়েন্ট নিচে নেমে যাবে। সো আমাদের বেজ লাইন কোনটা ছিল, এই যে এইটা কিন্তু আমাদের বেজ লাইন ছিল। সো আমরা যদি এখন শুধু 100 দিই, তো শুধু 100 দিলে কি হবে আমরা একটু দেখি। সো শুধু 100 দিলে আমাদের একটু বেজ লাইন থেকে আমাদের টেক্সটটা একটু উপরে চলে যাবে। তো আমরা যদি টেক্সট এরকম উপরে অথবা নিচে নিতে চাই তাহলে আমরা নর্মালি
আমাদের মাউসে কার্সর দিয়ে উপরে নিচে নিতে পারি, বাট বেজ লাইন শিফট করলে কি হবে যে একটা আমাদের টেক্সটটা যে বেজ লাইনে ছিল সেই বেজ লাইন থেকে উপরে অথবা নিচে আমরা নিতে পারবো। সো আমরা এগুলো শিখে রাখতেছি আমাদের জাস্ট জানার জন্য যে হ্যাঁ আমাদের কোড টুলের কি কাজ, কোনটা কিভাবে করতে হয়, এই জিনিসগুলো জানার জন্য আমরা এগুলো শিখে রাখতেছি, বাট এইসব কাজগুলো ম্যানুয়ালি করা যায়। এখন আমরা জানবো লিডিং সম্পর্কে। সো লিডিং কি? লিডিংটা দেখানোর জন্য আমাদের এখানে আরো কিছু টেক্সট অ্যাড করতে হবে ভিন্ন ভিন্ন লাইনে। সো আমরা এখানে তিনটা লাইনে তিনটা টেক্সট আমরা অ্যাড করলাম। সো বন্দিবাসনা, ইউনিলিভার অ্যান্ড নেসলে। সো লিডিংটা হচ্ছে কি আমাদের দুইটা লাইনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে বলে লিডিং। সো আমাদের বিভিন্ন প্রয়োজনে আমাদের দুইটা লাইনের মাঝখানে যে গ্যাপটা থাকে এই গ্যাপটা আমাদের বাড়ানোর দরকার হতে পারে, কমানোর দরকার হতে পারে। সো এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা আবার আগের মতো ক্যারেক্টারে যাব, অ্যান্ড ক্যারেক্টারে যাওয়ার পরে এই যে আইকনটা, এইটাকে বলে সেট দ্য লিডিং। অর্থাৎ এখানে লিডিং যে পয়েন্টটা থাকবে এটাকে যদি আমরা বাড়াই তাহলে আমাদের দুইটা লাইনের মাঝখানে গ্যাপটা বেড়ে যাবে, আবার এটা যদি আমরা কমাই তাহলে আমাদের গ্যাপটা কমে যাবে। So আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। এখন আমাদের এখানে পয়েন্ট সেট করা 83। তো 83 থেকে আমি যদি 150 দিই তাহলে দেখো আমাদের দুইটা প্রত্যেক লাইনের মাঝখানে কিন্তু গ্যাপটা বেড়ে গেছে। সো আমরা যদি আবার 83 থেকে ধরলাম যে আমরা 50 দিব, তো 50 দিলাম তাহলে কিন্তু দুইটা লাইনের মাঝখানে গ্যাপটা আমাদের কমে যাবে। আচ্ছা, সো 50 কার্যকর হয়নি। এবার আমরা 50-তে নেওয়ার পরে আমি কিন্তু দেখতেই পাচ্ছি দুইটা লাইনের মাঝখানে কিন্তু আমাদের গ্যাপটা কমে গেছে। তো এইভাবে আমাদের দুইটা লাইনের মাঝখানে গ্যাপ আমরা আমাদের ইচ্ছা মতো আমরা চুজ করতে পারি। এখন আমরা দেখব এরিয়া টেক্সটের ব্যবহার। এরিয়া টেক্সট মানে হচ্ছে আমরা আমরা যদি কোনো সার্কেল অথবা কোনো স্কোয়ার অথবা রেক্ট্যাঙ্গেল অথবা স্টার এরকম যদি কোনো শেপ নিই, ওই শেপ অনুযায়ী ওই শেপের ভিতরে যে আমরা যে টেক্সট অ্যাড করব, লাইক একটা সার্কেল যদি নেই, সার্কেলের ভিতরে আমরা যে টেক্সটগুলো অ্যাড করব ওই টেক্সটগুলোর আকার সার্কেলের মতো করেই হবে। তো আমরা যদি একটু দেখি যে কিভাবে এই কাজটা করতে হবে এবং করার পরে কিভাবে এটা কিরকম দেখায়। সো আমরা প্রথমে আমরা ঠিক করলাম আমরা একটা সার্কেলের ভিতরে আমাদের এরিয়া টেক্সটের ব্যবহারটা শিখবো। সো আমরা প্রথমে একটা সার্কেল নিব। তো সার্কেল নেওয়ার পরে আমরা এটার ফিল কালারটা নান করে দিব এন্ড ব্ল্যাক কালারের স্ট্রোক রেখে দিব। সো এরপরে আমাদের টাইপ টুলটা সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করার পরে আমাদের যে সার্কেল অথবা যে শেপ থাকবে ওই শেপের পাথের উপরে যে কোনো জায়গায় আমরা ক্লিক করব। সো ক্লিক করলে দেখা যাবে যে আমাদের ফুল শেপের আকারে আমাদের টেক্সট চলে এসেছে। আচ্ছা, সো আমরা এখানে একটা বড় টেক্সট অ্যাড করব এন্ড এটা পুরোটা যেহেতু দেখা যাচ্ছে না আমরা সাইজটা কমাই দিব। সো সাইজটা কমাই দিলে আমাদের যে ফুল যে টেক্সটটা আছে এই টেক্সটটা আমাদের বৃত্তাকার শেপের মধ্যে চলে আসবে। তো এইভাবে আমাদের এরিয়া টেক্সট যে টুলটা আছে এই টুলটার ব্যবহার সম্পর্কে আমরা জেনে গেলাম। এখন আমরা দেখব আমাদের যে কোনো শেপের পাথের উপরে কিভাবে টাইপ করা যায়। সো আমরা আমরা এখন দেখব বৃত্তাকার অবজেক্টের বাইরের দিকে টাইপ করা। সো আমরা একটা সার্কেল নিব। সার্কেল নেওয়ার পরে আমাদের ফিল কালার আমরা নাম দিব। সো এন্ড একটা স্ট্রোক কালার রাখবো। সো এইটাকে সিলেক্টেড অবস্থায় রেখে আমাদের টাইপ অন আ পাথ টুল এই টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের 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 সার্কেলে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করলে আমাদের আমরা এই সার্কেলের যে পাথ আছে এই পাথের উপরে আমরা যে কোনো কিছু টাইপ করতে পারবো। সো আমরা এর আগে আমাদের যে টেক্সটটা কপি করা ছিল সেই টেক্সটটা আমরা এখানে কপি পেস্ট করে দিলাম। সো এটার সাইজটা আমি একটু কমাই দিই তাহলে আমরা ফুল টেক্সটটা দেখতে পারবো। সো এই ধরনের কাজ আমরা আমাদের মনোগ্রাম অথবা লোগো বানানোর ক্ষেত্রে আমরা এই টুলটা ইউজ করতে পারি। এখন আমরা দেখব মুক্ত পাথে লেখা বিন্যস্ত করা। সো এই জিনিসটা কি, আমরা ধরো যে আমাদের আর্ট বোর্ডে যে কোনো টাইপের একটা পাথ বা যে কোনো একটা শেপ অথবা আমরা একটা লাইন টানলাম, সেই লাইনটা আঁকা বাঁকা হতে পারে বা স্ট্রেট লাইন হতে পারে। সো আমরা যে আঁকা বাঁকা লাইনটা যে নিব সেই আঁকা বাঁকা লাইনের উপরে আমাদের টেক্সটটা বসাই দিব। সো আমাদের টেক্সটটা যদি বসাই তাহলে আমাদের টেক্সটটা ওই আঁকা বাঁকা লাইনের মতো করেই দেখাবে। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। সো এই টুলের ব্যবহার দেখার জন্য আমরা প্রথমেই আমাদের পেন্সিল টুল নিব। পেন্সিল টুল অথবা পেন টুল যে কোনো একটা নিলেই হয়। সো আমরা আমাদের ইচ্ছা মতো
একটা লাইন টেনে নিলাম। তো এখন এই লাইনের উপরে এইভাবে আমাদের একটা টেক্সট যাবে। তো এখন আমরা কি করব, টাইপ ওনা পাথ টুলটাই নিব। তো এরপরে আমরা যে শেপটা অথবা যে পাথটা নিয়েছি এইটার উপরে যে কোনো এক জায়গায় আমরা ক্লিক করব, কিন্তু মেক শিওর করতে হবে যে আমাদের পাথের উপরেই আমাদের ক্লিক করতে হবে। আমরা যেখান থেকে ক্লিক করব সেখান থেকে আমাদের টেক্সটটা শুরু হবে। সো আমরা যদি এখান থেকে আমাদের টেক্সটটা শুরু করতে চাই তাহলে এখানে ক্লিক করব। দেন আমাদের যে টেক্সটটা কপি করা ছিল আমরা টেক্সটটা পেস্ট করে দিলাম। সো এইভাবে আমাদের আহ, আমরা যে কোনো একটা পাথের উপরে আমাদের যে কোনো টেক্সট আমরা বসিয়ে ফেলতে পারি। এখন আমরা দেখব অক্ষরের আউটলাইন কিভাবে তৈরি করতে হয়, অর্থাৎ আমরা আউটলাইন ক্রিয়েট করব। সো আমরা এটা কিভাবে করব? সো আমরা এখানে একটা টেক্সট নিলাম, বন্দি পাঠশালা। সো এইটার আমরা ফন্টটা একটু চেঞ্জ করি। চেঞ্জ করলে আমরা আরেকটু বেটার দেখতে পাবো এবং আমাদের টেক্সট একটু বড় করে নিলাম। আচ্ছা, তো এখন আমরা এই টেক্সটের আউটলাইন কিভাবে তৈরি করব? আউটলাইন মানে হচ্ছে আমরা এই টেক্সটটাকে যদি আউটলাইন ক্রিয়েট করি তাহলে এটার ফন্ট অথবা টেক্সট হিসাবে থাকবে না, তখন এটা গ্রাফিক্স হিসাবে ক্রিয়েট হয়ে যাবে। সো গ্রাফিক্স হিসাবে ক্রিয়েট হলে তখন আমরা এই টেক্সটটাকে আর কোনো এডিট করতে পারবো না অথবা আর কিছুই করতে পারবো না, তখন আমরা এটাকে যেভাবে মন চায় সেভাবে আমরা সেই অথবা যে কোনো ভাবে আমরা ব্যবহার করতে পারবো। তো একটা টেক্সটের আউটলাইন করার বেশ কয়েকটা ওয়ে আছে। সো প্রথম ওয়েটা হচ্ছে গিয়ে আমাদের যে টেক্সটটার আমরা আউটলাইন ক্রিয়েট করব সেই টেক্সটটা সিলেক্ট করব, দেন আমরা টাইপে ক্লিক করব। তারপরে এই যে এইখানে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করলে আমাদের টেক্সটটা আর টেক্সট থাকবে না, তখন এটা গ্রাফিক্স হিসেবে ক্রিয়েট হয়ে যাবে। এইগুলো প্রথম ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে, সেকেন্ড অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমরা কিবোর্ডের শিফট প্লাস কন্ট্রোল প্লাস ও বাটনটা একসাথে প্রেস করলে আমাদের টেক্সটটা আউটলাইন ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড আরেকটা ওয়ে হচ্ছে আমরা টেক্সটটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন প্রেস করে এখানে ক্রিয়েট আউটলাইন দিলে আমাদের টেক্সটের আউটলাইন ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা দেখব আমাদের ইলাস্ট্রেটরে কিভাবে ছবি স্থাপন করতে হয়। সো আমাদের যে কোনো ফাইলে ছবি ইনসার্ট করার জন্য আমরা ফাইলে যাব। ফাইল থেকে এই যে প্লেস অপশন আছে এখানে ক্লিক করব। প্লেস অপশনে ক্লিক করার পরে আমাদের যে ফোল্ডারে ছবি আছে সেই ফোল্ডার থেকে আমাদের যে ছবিটা থাকবে সেটাতে ডাবল ক্লিক করব। তাহলে আমাদের এই আর্টবোর্ড অথবা ফাইলের যে কোনো জায়গায় আমাদের ছবিটা ক্লিক করে পেস্ট করতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ছবি ইনসার্ট করার পরে আমাদের পুরো ছবি জুড়ে একটা ক্রস বাটন দেখা যাচ্ছে। সো এইটাকে সরানোর জন্য আমরা কি করব, এই যে উপরে এমবেড নামে যে অপশন আছে এটাতে ক্লিক করব। তো এইটাতে আমরা ক্লিক না করে যদি আমরা এইভাবে রেখে যদি আমরা আমাদের ছবির কাজ করতে শুরু করি তাহলে যে প্রবলেমটা হবে, আমাদের এই ছবিটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডার থেকে যদি সরানো হয় তাহলে ফাইল থেকেও আমাদের ছবিটা অথবা ছবিটা যদি ডিলিট করা হয় তাহলে আমাদের ফাইল থেকেও ছবিটা আমাদের অটোমেটিক্যালি চলে যাবে। তো আমরা যখন পরবর্তীতে আমাদের সেম ফাইল নিয়ে কাজ করব তখন এই ফাইলটা আমরা পাবো না। তো আমরা যদি এমবেড এই অপশনে ক্লিক করি তাহলে আমাদের ছবিটা ডিলিট করলে আমাদের ছবিটা এই মেইন ফাইলই থেকে যাচ্ছে। সো এই ছিল আজকে ইলাস্ট্রেটরের কিছু বেসিক টুল সম্পর্কে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।